আচ্ছা, আজকে প্রথমেই দেখো আপু কিন্তু আজকে খুব একটা বেশি কিছু অনেক বেশি পড়াবো না, কারণ তোমাদের কাছে মনে হবে যে অনেক বেশি পড়াই দিচ্ছি, তখন তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে। তো আমি আজকে খুবই অল্প পড়াবো, কিন্তু আমরা ক্লাসে একটু বোঝার চেষ্টা করবো, ঠিক আছে? আজকে আমরা পড়াবো হচ্ছে বাংলাদেশের পরিচিতি, যেগুলো তুমি আমি কেউ চেঞ্জ করতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, ফার্স্টেই দেখো বাংলাদেশের পরিচিতিতে আপু তোমাকে এখানে একটা পুরো একটা দিয়েছে, বাংলাদেশের মানচিত্র দিয়েছে, ঠিক আছে? এখন যারা আমাদের, আমি জানি এখানে আমাদের ফাউন্ডেশন ব্যাচের কোনো স্টুডেন্ট আছো কিনা। আচ্ছা, তোমার যদি শুরুতে বলি যে এই যে বাংলাদেশের মানচিত্রটা এটা আসছে কিভাবে, তো প্রথমে তোমার জেমস র্যানেল তিনি হচ্ছে এই পুরো ভারত উপমহাদেশের মধ্যে একটা মানচিত্র অঙ্কন করে, যেখানে তিনি এই ভূখণ্ডটাকে এই বাংলাদেশের পার্টটুকু আছে অঙ্কন করেন আর কি। যাই হোক, পরবর্তীতে এটা মডিফিকেশন করা হয়। তোমার 1971 সালে 3রা মার্চ শিবনারায়ণ দাস একটা এই বাংলাদেশের মানচিত্র খচিত একটা পতাকা হচ্ছে উত্তোলন করে, যার মাধ্যমে তুমি বলতে পারো কাইন্ড অফ অফিসিয়ালি এই বাংলাদেশের মানচিত্র মানুষের কাছে গ্রহণযোগ্য হয়, ঠিক আছে? পরবর্তীতে যদিও আমাদের ওই মানচিত্র খচিত পতাকাটাকে বাদ দিয়ে একদম হচ্ছে তোমার প্লেন পতাকা করে হচ্ছে কামরুল হাসান। এখন আমরা যাই, তো এখন ধরো আপু তোমাকে মানচিত্র যেহেতু দেখাচ্ছি, এখন এই মানচিত্রের মধ্যে বাংলাদেশ আসলে কোন কিসে থেকে কি পর্যন্ত অবস্থান করে আমরা আগে ওটা দেখবো, ঠিক আছে? ওকে, ফার্স্টে দেখো আমি যদি তোমাকে বলি যে আমরা কি অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা চিনি, তাও ধরো এটা যদি আমার পৃথিবীর গ্লোব হয়, তাহলে এখান থেকে মানে পূর্ব থেকে পশ্চিমে যদি রেখাগুলো টানি, এগুলো হচ্ছে আমার অক্ষরেখা, ঠিক আছে? আর ধরো আমি যদি উত্তর থেকে দক্ষিণে মানে ধরো এই যে উপর থেকে নিচ পর্যন্ত লাইন টানি, এগুলো হচ্ছে আমার দ্রাঘিমা রেখা। তাহলে আমার পূর্ব থেকে পশ্চিমে কি অক্ষরেখা, উপর থেকে নিচ পর্যন্ত তোমার কি দ্রাঘিমা রেখা, ঠিক আছে? এখন চলে আসি, যদি আমি এই ধরো এটা যদি আমার ওয়ার্ল্ডের গ্লোব হয়, এই ওয়ার্ল্ডের গ্লোবের মধ্যে তাহলে বাংলাদেশের অবস্থান কোথায় সেটা যদি বলি, তাহলে দেখো বাংলাদেশের অবস্থান হচ্ছে তোমার, আমি একটু রেড কালার দিয়ে দেখালে মানে ভালো দেখা যাবে। এক মিনিট, বাংলাদেশ হচ্ছে তোমার 20 ডিগ্রি থেকে এক মিনিট ধরো, লিখা আসতেছে না কেন, 1 সেকেন্ড, এক মিনিট ধরো। ওকে, ঠিক আছে, এখন আসতেছে 20 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষরেখা থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষরেখার মধ্যে অবস্থান করে। তাহলে দেখো বাংলাদেশে আমি কিন্তু অক্ষরেখার অবস্থান বলেছি, অক্ষরেখার অবস্থান কি 20 ডিগ্রি 34 মিনিট থেকে তোমার হচ্ছে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষরেখার মধ্যে অবস্থান করে। এটা কি তোমরা বুঝতে পেরেছো? এটা কি তোমরা বুঝতে পেরেছো? আচ্ছা, আমি এখান থেকে হবে না, দাঁড়াও, এটা একটু মুছো, এখান থেকে হবে আর কি, ঠিক আছে? তোমাদের জন্য এটাই বেটার হবে, ঠিক আছে? তো এই যে 20 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষরেখা থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষরেখার মধ্যে অবস্থান করে, ঠিক আছে? এখন ধরো আমি তোমাকে অক্ষরেখার হিসাব বললাম, মানে তুমি বুঝতে পারছো আপু এর পর্যন্ত অক্ষরেখাটা বুঝলাম 20 ডিগ্রি 34 মিনিট থেকে 26 ডিগ্রি 38 মিনিট পর্যন্ত, ঠিক আছে? এখন তোমাকে যদি আমি বলি এই লেন্থটা মানে তোমার এই যে লম্বালম্বির মধ্যে কি অবস্থান করে, সেটা হচ্ছে তোমার 88 ডিগ্রি, তারা এটা একটু মুছি, এটা একটু নিচে লিখি, তাহলে তোমার আরো ভালো বুঝবে, নাহলে দুটো ওভারল্যাপ করে যাবে। দাঁড়াও এক মিনিট, 26 ডিগ্রি 38 মিনিট আর হচ্ছে তোমার ওদিকে 88 ডিগ্রি 1 মিনিট, ঠিক আছে? 88 ডিগ্রি 1 মিনিট পূর্ব থেকে তোমার 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে অবস্থান করে। তা দেখো আপু অবস্থানটা আবার বলি, অবস্থানটা কি তোমার 20 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষরেখা থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষরেখার মধ্যে বাংলাদেশ অবস্থান করছে, ঠিক আছে? এখন আমি তোমার এই যে লম্বালম্বির হিসাবে বলি, তাহলে হচ্ছে তোমার কি 88 ডিগ্রি 1 মিনিট দ্রাঘিমা রেখা থেকে পূর্ব দ্রাঘিমা রেখা থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে অবস্থান করে। জাস্ট এই দুটো সংখ্যা তুমি মুখস্থ রাখো, হ্যাঁ? এখন না তোমার এখান থেকে তেমন একটা প্রশ্ন আসে না, প্রশ্নটা আসে হচ্ছে তোমার যে বাংলাদেশের মধ্য দিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা রেখা অতিক্রম করে গিয়েছে। প্রশ্নটা আছে হচ্ছে তোমার ওই রেখা থেকে, ঠিক আছে? ওই রেখাটা কি আমি তোমাকে এখান থেকে যদি দেখাই, সেটা হচ্ছে এখানে হচ্ছে ধরো আমাদের চুয়াডাঙ্গা, ঠিক আছে? এখানে হচ্ছে আমাদের রাঙামাটি, এটা কি আমাদের রাঙামাটি আর হচ্ছে তোমার চুয়াডাঙ্গা, ঠিক আছে? এখন এখান দিয়ে একটা রেখা পাস করে, সেই রেখাটা হচ্ছে তোমার যদি আমি পরিমাপ বলি 23.5 ডিগ্রি
উত্তর অক্ষরেখা। এখন এই রেখাটার একটা স্পেশাল নাম আছে, এই স্পেশাল নামটার জন্য হচ্ছে তোমার রেখাটা খুবই ইম্পর্টেন্ট। রেখাটার নাম হচ্ছে তোমার ট্রপিক অফ ক্যান্সার। তাহলে দেখো বাংলাদেশের মধ্য দিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা রেখা পাস করে, সেটা কোনটা? ট্রপিক অফ ক্যান্সার, যেটার পরিমাপ হচ্ছে তোমার 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা। ঠিক আছে, এখন এটা তোমার বাংলাদেশের চুয়াডাঙ্গা দিয়ে ঢুকে এবং চুয়াডাঙ্গা দিয়ে ঢুকে তোমার রাঙামাটি দিয়ে বের হয়ে যায়। তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা অনেকবার অনেক পরীক্ষায় আসছে যে নিচের কোন রেখাটা বাংলাদেশের মধ্যে দিয়ে অতিক্রম করেছে। ঠিক আছে, তাহলে বাংলাদেশের মধ্যে দিয়ে অতিক্রমকারী রেখাটার নাম কি? ট্রপিক অফ ক্যান্সার, এবং এটা পরিমাপ কত? 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা। ঠিক আছে, ওকে। এখন দেখো বাংলাদেশের মধ্যে দিয়ে না আরেকটা রেখা পাস করেছে, সেই রেখাটার নাম, ওটার কোনো স্পেশাল নাম নাই কিন্তু ওর একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স আছে। সেটা হচ্ছে, ধরো আমি কোন কালার দিয়ে দেখলে ভালো বোঝা যাবে, ধরো ব্লু দিয়ে দেখাই। সেটা হচ্ছে তোমার এই পাশ দিয়ে একটা রেখা যায় 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। দেখো যে মাঝখানে পড়ছে এটা 88, এটা 92, মাঝখানে তোমার 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। এখন এটার কোনো স্পেশাল নাম নাই, কিন্তু কেন এটা ইম্পর্টেন্ট? কারণ এই রেখাটা যাওয়ার সময় তোমার এই যে ট্রপিক অফ ক্যান্সারকে তোমার, এক মিনিট সেন্সরের সমস্যা করতেছে কেন, ট্রপিক অফ ক্যান্সারকে ছেদ করেছে। ঠিক আছে, রে ভাই একটু দাঁড়াও তো, এক মিনিট। ওকে, ট্রপিক অফ ক্যান্সারকে ছেদ করেছে। এখন আপু আমি তো এখানে ছেদ পড়তে আসি নাই, কেন ইম্পর্টেন্ট? কারণ ট্রপিক অফ ক্যান্সারকে বা তোমার 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখাকে ও ঢাকার কাছে ফরিদপুরের নিকট ভাঙা উপজেলার মধ্যে ও তোমার এই ট্রপিক অফ ক্যান্সারকে ছেদ করেছে, বা ওরা দুজন এখানে মিলিত হয়েছে। তোমার প্রশ্ন আসে ভাবে যে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা ট্রপিক অফ ক্যান্সারের সাথে কোন জায়গায় মিলিত হয়েছে? তাহলে কোন জায়গায় মিলিত হয়েছে? ফরিদপুরের ভাঙা উপজেলার মধ্যে। ঠিক আছে, তাহলে আশা করি আপনার এখান থেকে মোটামুটি কিছু আইডিয়া পেয়ে গেছেন। ঠিক আছে, কিছু আইডিয়া এখান থেকে পাইছেন। আমি একটু কমেন্ট দেখি, সেটা ক্লাস নেওয়ার সময় ওভাবে কমেন্ট দেখা হয়নি। হ্যাঁ, ক্লাসগুলো রেকর্ড থাকবে। আপনারা কি বুঝছেন? একটু আমাকে কেউ একজন কমেন্ট করে যে আপু বুঝছি, তাহলে আমি বুঝবো যে আপনারা আসলেই বুঝছেন। আচ্ছা, আমি না এই মানচিত্র থেকে অনেক কিছু পড়াবো, তো আসলে মানচিত্রটা আমি রাখতে চাচ্ছি। ওকে, বুঝছি। তাহলে এখন যদি আপনাদের কাছে আমি ট্রপিক অফ ক্যান্সার জিজ্ঞেস করি, ওটা পরিমাপ কত বা বাংলাদেশের অবস্থান কত, বলতে পারবেন না? পারবেন, ইনশাল্লাহ পারবেন। ঠিক আছে, আচ্ছা এখন দেখো খুবই সহজ। আমরা আপু না একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে আমি আমার অ্যাডমিশনের টাইমে আমার ইয়ার উপরে, মানে অ্যাডমিশন আপনার একাডেমিক লাইফ থেকে আমার টেবিলের উপরে একটা বাংলাদেশের ফ্ল্যাগ ছিল। তো এই মানচিত্র থাকলে কি একটা সুবিধা হয় কি, যখন আমি তোমাকে কোনো জেলা বলি তুমি একটু চোখের দেখায় দেখো, তাহলে তুমি খুব ভালো মানে ইমাজিন করতে পারো আর কি। ঠিক আছে, ওকে। এখন তোমাকে যদি বলি যে আমাকে একটা জিনিস বলো যে বাংলাদেশের সাথে কোন কোন দেশের সীমান্ত আছে, বা বাংলাদেশকে ঘিরে কোন কোন দেশ আছে। তো তুমি এখান থেকে দেখতে পাচ্ছ, দেখো এখানেও তোমার ইন্ডিয়া, এখানেও তোমার ইন্ডিয়া, এখানেও তোমার ইন্ডিয়া। তা আমরা ছোটবেলা থেকে পড়ে আসি যে বাংলাদেশকে 3 দিক থেকে ঘিরে রাখছে হচ্ছে ইন্ডিয়া, এবং দেখো পুরা আসলে পুরো এই জায়গাটুকু ঘিরে পুরা হচ্ছে তোমার ইন্ডিয়া। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে তোমার এই পাশে কি মায়ানমার, আর এই পাশে তো আমাদের বঙ্গোপসাগর। তাহলে দেখো আমি তোমাকে প্রশ্ন করি, বলো তো আমাকে বাংলাদেশের সীমান্তবর্তী দেশ কয়টা? 2টা। অ্যান্সার কি? ইন্ডিয়া এবং তোমার মায়ানমার। এখন চলে আসে যে ঠিক আছে আপু আমি বুঝতে পারছি যে বাংলাদেশের সীমান্তবর্তী দেশ হচ্ছে 2টা, কিন্তু জেলা হিসেবে যদি তোমার প্রশ্ন আসে, বা ধরো যে তোমার যদি প্রশ্ন আসে যে ইন্ডিয়ার কোন কোন রাজ্য বাংলাদেশের নিকটবর্তী বা বাংলাদেশের সাথে সীমানা শেয়ার করে, তাহলে দেখো ওকে পাশেরটা কি বুঝতে পারো না সেটা তো বুঝি না, আমাকে একটু স্পেসিফিকলি বলতে হবে যে বাবা। আচ্ছা, তো বাংলাদেশের সাথে ইন্ডিয়ার কোন কোন রাজ্য তোমার সীমান্ত শেয়ার করে, ওইটার জন্য আমি একটা নেমোনিক পড়তাম, সেটা হচ্ছে আমিত্রি মেপ। ঠিক আছে, আমিত্রি মেপ। ওকে, তাহলে আমিত্রি মেপ এই 5টা রাজ্য বাংলাদেশের সাথে তোমার সীমান্ত শেয়ার করে। তাহলে এই 5টা রাজ্য কি কি? আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয় এবং পশ্চিমবঙ্গ। তাহলে দেখো আবার আপু বলি যে 5টা রাজ্য, ভারতের 5টা রাজ্য তোমার বাংলাদেশের সাথে সীমান্ত শেয়ার করে। এই 5টা রাজ্য কি? আসাম, মিজোরাম,
ত্রিপুরা, মেঘালয় এবং পশ্চিমবঙ্গ। তাহলে দেখো এই যে তোমার 5টা রাজ্য, আশা করি এই নেমোনিকের পর তোমার এই 5টা রাজ্য খুব ভালো করে মুখস্থ থাকবে, ঠিক আছে? তো এখন তোমার কাছে কখনো ওভাবে অবস্থান আসে না যে কোন রাজ্য কোন জেলার কাছে, এভাবে কখনো প্রশ্ন আসে না, ঠিক আছে? এখন চলে আসি যে আমাদের 24শে আন্দোলনের পর আমরা একটা ওয়ার্ড, আমি জানি তোমরা কেউ শুনেছো কিনা, বাট একটা ওয়ার্ড খুব প্রচলিত হয়েছে, সেটা হচ্ছে চিকেন নেক, ঠিক আছে? ইভেন আমাদের এখন এমপি বাবর সাহেব যখন বিএনপি নেতা ছিলেন তখন তিনি একটা করেছিলেন আর কি, যে এই চিকেন নেক দখল করে হচ্ছে আমরা ইন্ডিয়াকে নিজের 7 সিস্টার দখল করে ফেলবো। এখন 7 সিস্টার্স কি আমরা সেটাই জানি না, আপু চিকেন নেক কি সেটাও জানি না, ঠিক আছে? তো এখন আপু তোমাকে হচ্ছে 7 সিস্টার্স কি আর হচ্ছে তোমার চিকেন নেক কি সেটা হচ্ছে তোমাকে দেখাবো, ঠিক আছে? ওকে, তো 7 সিস্টার্স নামটা আসছে কিভাবে? এই 7 সিস্টার্স নামটা আসে, দেখো সিস্টার্স মানে কি মহিলা, ঠিক আছে, মেয়ে। তো মেয়েরা সবসময় সুন্দর হয় না, তো এই নামটা আসে এভাবে যে ওই ভারতের 7টা রাজ্য, ওই 7টা রাজ্য তোমার প্রাকৃতিক সৌন্দর্যে এত বেশি সুন্দর, এই জন্য হচ্ছে এই 7টা রাজ্যকে একত্রে নাম রাখা হয়েছে তোমার 7 সিস্টার্স, ঠিক আছে? এখন আগে আমরা দেখি 7 সিস্টার্সের মধ্যে কোন কোন রাজ্য আছে। দেখো 7 সিস্টার্স, ঠিক আছে? আচ্ছা, আমি অন্য একটা পেজ নিয়ে করি, তাহলে তোমরা হয়তো আরো ভালো বুঝবা। 1 মিনিট দাঁড়াও, আমি একটু রাজ্যগুলো আগে লিখি। 7 সিস্টার্স, ঠিক আছে? তাহলে দেখো অনেকটা কাছাকাছি নেমোনিক, কিন্তু একটু পার্থক্য আছে। ঠিক আছে, এটাকে আপনারা দেখছেন? ওকে, তো দেখো আমরা একটু আগে পড়ে আসছি আমিত্রি মেপ, কিন্তু এখানে আমরা হচ্ছে পকে দেখতে পাচ্ছি না। তবে বুঝছি পশ্চিমবঙ্গ, যেটা ওই যে আমরা পশ্চিমবঙ্গে সিরিয়াল টিরিয়াল দেখে বড় হয়েছি না, ওইটা কিন্তু আমরা 7 সিস্টার্সের মধ্যে নেই না, ওটা প্রাকৃতিকভাবে অত বেশি সুন্দর না। আমরা দেখতে পাচ্ছি এখানে আমিত্রি অমেনাম। এই আমিত্রি অমেনামের ফুল ফর্ম কি? এই আ দিয়ে তোমার হচ্ছে সেম, এইটুকু আমরা জানি, আসাম, মিজোরাম, ত্রিপুরা, ঠিক আছে? এই অমেনাম দিয়ে কি? অমেনামের মেয়েটাও আপু জানি মেঘালয়। তাহলে বাকি 3টা তো জানি না। বাকি এই অ দিয়ে তোমার হচ্ছে অরুণাচল, নাগাল্যান্ড এবং তোমার কি মণিপুর, ঠিক আছে? তাহলে দেখো আমিত্রি অমেনাম, তাহলে তোমার আসাম, মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল, মেঘালয়, নাগাল্যান্ড এবং তোমার মণিপুর, ঠিক আছে? তাহলে এইটাকে আমরা বলছি 7 সিস্টার্স। ওকে, তাহলে এই 7 সিস্টার্স তো বুঝছি। এখন দেখেন যে আপু যে তোমাকে বলছেন চিকেন নেক জিনিসটা কি? দেখো বাংলাদেশের এই যে এই পাশে, খুব বলতে পারি ঠিক এই পাশের মধ্যে, ঠিক আছে, এই পাশে তোমার চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর। এখানে তোমার এই যে তোমার এই পাশে আমাদের পুরো জায়গাটা যেটা ভারত না, তো ভারতের 7 সিস্টার্স পুরোটা হচ্ছে তোমার এখানে, আপু এই জন্য 7 সিস্টার্স এই পাশে লিখছি, ঠিক আছে? 7 সিস্টার্স পুরোটা তোমার এই পাশে। আর ঠিক দেখো বাংলাদেশের এই পাশে হচ্ছে তোমার এই শিলিগুড়ি করিডোর বা তোমার চিকেন নেক, ঠিক আছে? এখন কেন এটাকে চিকেন নেক বলো? তুমি দেখবা মুরগির পুরো বডিটা অনেক বড়, ওর মাথাটা মোটামুটি বড়, কিন্তু ওর গলার অংশটা খুবই সরু। যারা এখানে যে হাড় গেলা কলিজা খায় তারা হয়তো আরো ভালো করে দেখবা ওর গলাটা খুবই সরু থাকে। তাহলে দেখো এই ওর গলাটা সরু হিসেবে চিন্তা করার জন্য হচ্ছে এটাকে নামছে চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর। এটার তোমার দৈর্ঘ্য হচ্ছে প্রায় 200 কিলোমিটারের মতো, আর তোমার সবচেয়ে সরু বলার কারণটা মাত্র 20 থেকে 22 কিলোমিটার প্রস্থ, তো অনেক ছোট না? এখন কেন হচ্ছে এটাকে আমরা এত ইম্পর্টেন্স দিয়ে পড়ি? ধরো আমার যদি ইন্ডিয়ার এই দেখো ইন্ডিয়া পুরোটা হচ্ছে এই পাশে, আর ওর 7 সিস্টার মানে 7টা রাজ্য হচ্ছে এই পাশে। এখন কোনোভাবে যদি আমি এই চিকেন নেকটা দখল করতে পারি, তাহলে ইন্ডিয়া পুরোপুরি তার 7টা রাজ্য থেকে আলাদা হয়ে যাবে না, আর এই 7টা রাজ্য পুরোপুরি বাংলাদেশের এরিয়ার মধ্যে চলে আসবে। তো এটা হচ্ছে এই জন্য এত বেশি ফেমাস হয়েছে। বাবর বলতো যে ইটস টাইম টু লুকিং ফর শত্রুস, অ্যান্ড তিনি হচ্ছে এই চিকেন নেকটা দখল করতে চাচ্ছিলেন, যাতে হচ্ছে এই চিকেন নেকটা দখল করলে পুরো 7টা রাজ্য এত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুরে 7টা রাজ্য পুরোপুরি আমাদের কাছে চলে আসতো আর কি। তো এই জন্য এই চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরটা তোমার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখন ধরো মেডিকেল ভর্তি পরীক্ষায় বিগত বছর এখান থেকে একটা প্রশ্ন আসে হচ্ছে এই শিলিগুড়ি করিডোর বা তোমার চিকেন নেকের কাছাকাছি জেলা কোনটা? এখন এই যে আপনি তো আপনি তো মানচিত্রই চিনেন না, তাহলে আপনি কোত্থেকে জানবেন যেটা কাছাকাছি জেলা কোনটা? এই জন্য আমি বলি যে বারবার তোমরা মানচিত্র দেখো। এখন দেখো আপু তোমাদেরকে একটু পরেই পড়াবো যে বাংলাদেশের সর্ব উত্তরে, সর্ব দক্ষিণে, সর্বপূর্বে, সর্বপশ্চিমে কোন কোন জেলা আছে। এখান থেকে একটু দেখা যায়, ধরো বাংলাদেশের এটা হচ্ছে বাংলাদেশের একদম সর্ব উত্তর, ঠিক আছে? এটা হচ্ছে সর্ব উত্তর, এটা হচ্ছে সর্ব দক্ষিণ। এখন দক্ষিণে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমাদের বুঝতে পারতেছো চট্টগ্রাম, তাহলে এখানে আমাদের কক্সবাজার থাকবে, ঠিক আছে?
আর সর্ব উত্তর হচ্ছে, আপনারা শুনছেন না টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের সীমানা, তাহলে বলে না যে টেকনাফ থেকে তেতুলিয়া ঘুরবো, মানে হচ্ছে বেসিক্যালি টেকনাফ হচ্ছে তোমার সর্ব দক্ষিণের, মানে বাংলাদেশের দুইটা এন্ড, এটা তোমার তেতুলিয়া, এটা তোমার হচ্ছে টেকনাফ। তাহলে তেতুলিয়া থেকে শুরু হয়ে টেকনাফ পর্যন্ত হচ্ছে বাংলাদেশের পুরো লেন্থ। এই যেখানে হচ্ছে আমাদের তেতুলিয়া, এখানে হচ্ছে আমাদের ওই কক্সবাজারের টেকনাফ, ঠিক আছে। সো এই যে তেতুলিয়া এবং পঞ্চগড় এই জেলাগুলো হচ্ছে তোমার চিকেন নেকের খুব কাছে, তো এই জন্য এই জেলাগুলোর মধ্যে তোমার ধরো যে ইন্ডিয়ান যে বর্ডার গার্ড আছে এরাও খুব বেশি অ্যাক্টিভ, কারণ আসলে এই জায়গাটা খুবই রিস্কি পলিটিক্যাল ভাবে। এখন তুমি আমাকে বলতে পারো যে আপু তাহলে বাংলাদেশের কাছে খুব ভালো একটা সুযোগ আছে, ওরা চাইলে ইন্ডিয়ার পুরো 7টা রাজ্য দখল করে ফেলতে পারে, বাংলাদেশের যে কোনো কিছু করে ফেলতে পারে, বাংলাদেশে কি কোনো উইক পয়েন্ট নাই? অবশ্যই আছে। তো বাংলাদেশের দেখেন এই যে এই পুরা গ্রিন অংশটা হচ্ছে বাংলাদেশের চিটাগং বা চট্টগ্রাম, আমাদের সবার প্রিয় চট্টগ্রাম। এখন এই যে চট্টগ্রামের এই জায়গাটার মধ্যে হচ্ছে ফেনী, তো এই দেখো এই অংশটা কিন্তু খুবই সরু না, খুবই ভালনারেবল একটা পয়েন্ট না। এখন পুরা এই পাশে কিন্তু ইন্ডিয়া, এখন ইন্ডিয়া বা ধরো এই পাশে যদি মায়ানমার তারা যদি হামলা করে এবং হামলা করে যদি ফেনীর এই কাছে এই অংশটা দখল করে ফেলে, তাহলে দেখো আমরা পুরোপুরি চট্টগ্রামের এই পার্টটুকু মিলিয়ে পার্বত্য চট্টগ্রাম, তো আমরা পুরোপুরি আমাদের পার্বত্য চট্টগ্রাম থেকে আলাদা হয়ে যাব, এবং আমাদেরও সৌন্দর্য বা নৈসর্গিক দৃশ্য বলতে পারো এই পার্বত্য চট্টগ্রামের পার্টের মধ্যে সবচেয়ে বেশি। সো ওদের যেরকম একটা উইক পয়েন্ট আছে তোমার চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর, আমাদেরও সেম একটা উইক পয়েন্ট আছে, ঠিক আছে। তো এইটুক পর্যন্ত কি তোমরা বুঝছো? এইটুক পর্যন্ত কি বুঝছো? ভেরি গুড, ভেরি গুড। এই যে তোমরা হচ্ছে আরেকবার বলবো, আব্দুল্লাহ কোনটা বলবো আরেকবার বলো তো? মানচিত্রে কিছুই খুঁজে পাও না? এই যে মানচিত্র ভালো করে দেখো না যে কখনো? আমি মানচিত্র মানে আমার কথা হচ্ছে আমার কিছু খুঁজে পাওয়া লাগবে না, আমি জাস্ট দেখবো, আমার দেখলেই অনেক কিছু মাথার মধ্যে সেট হয়ে যাবে। ইভেন তুমি জানো যে এই মানে মেডিকেল ভর্তি পরীক্ষা তো মানচিত্র রিলেটেড অনেক প্রশ্ন আসে, যেরকম তোমার এর আগের বছর প্রশ্ন আসছিল যে এখান থেকে এখানে যাওয়ার পথে তোমার কোন জেলা পড়ে। তো যারা আসলে মানচিত্র সম্পর্কে একটু আইডিয়া রাখে তারা আসলে এগুলো খুব ভালো অ্যান্সার করে আসতে পারে, ঠিক আছে। আপনারা কি বুঝছেন? সাইমন, আচ্ছা তুমি আমাকে জিজ্ঞেস করছো আপু এইচএসসি 28 এখন কি প্রি মেডিকেল করা উচিত হবে? দেখো এইচএসসি 28 একটা জিনিস মাথায় রাখবা যে তুমি যে উদ্যমে এখন আছো এই উদ্যমটা একদম শেষ পর্যন্ত ধরে রাখা লাগবে, ঠিক আছে। আমি সাজেস্ট করি, কারণ আমি আমার এইচএসসি লাইফ থেকে মেডিকেল প্রিপারেশন নেওয়া, অ্যান্ড আমার কাছে কখনো প্রি মেডিকেল বার্ডেন কিছু মনে হয় নাই। আমি এমন একটা মানুষ, আমি জানি না তোমাদের ক্ষেত্রে কিরকম, আমি জীবনে কোনোদিন কোনো রুটিন ফলো করতে পারি নাই, আমি প্রেশার ছাড়া পড়তে পারি না। আপনারা কেউ জানেন কিনা, আচ্ছা আমার পরিচয় হয়তো আমি প্রথমে দিই নাই, আমি ফারিয়া এরব, আমি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে 4th ইয়ারে পড়ছি। তো আমাদের মেডিকেলের সিস্টেম হচ্ছে কি আমাদের 4th ইয়ার পর্যন্ত আইটেম থাকে। তো আইটেমে হয় কি তোমার প্রত্যেক দিন পুরো ধরো একটা কার্ড আন্ডারে প্রত্যেকদিন একটা করে টপিক বলবো না আসলে অনেক বড় সড়ো আইটেমই থাকে না, বড় সড়ো একটা পড়া দিয়ে রাখে। এখন এই পড়াটা না আমাদের কাছে খুব হেক্টিক লাগে, প্রত্যেক দিন গিয়ে ভাইভা দেই, প্রত্যেকদিন গিয়ে আইটেম দেই। এখন তবে একটা জিনিস বেটার হয়েছে কি, ধরো যদি আমাকে এই আইটেমটা না দিত, আমি ওই 1 মাস পরে যে পরীক্ষা, ওই পরীক্ষার আগের রাতে পড়তে বসতাম আর আমার পুরো মাথা চাপড়াতাম যে এগুলো কি আছে, কারণ আমরা এভাবেই ফাংশন যে আমরা প্রেশার ছাড়া পড়তে পারি না। যে প্রত্যেকদিন আইটেম ক্লিয়ার করতে হবে বা আইটেমে বাই বসতে হবে, এই জন্য প্রত্যেকদিন একটা নির্দিষ্ট পোর্শন পড়ার কারণে পরীক্ষার আগের রাতে কি অত বড় বার্ডেন মনে হয় না। তো আমার মনে হতো কি আমার এইচএসসি লাইফেও আমার সিমিলার একটা স্টিমুলেশন লাগবে, যে আমাকে প্রত্যেকদিন একটা পড়া দিয়ে দিতে হবে, আমাকে নির্দিষ্ট বেঁধে দিতে হবে যে এইটুক থেকে এইটুক পড়ো, নাহলে আমি পড়তে পারি না। তো আমার মনে হতো যে এই যে ধরো কোনো একটা কোর্সের আন্ডারে থাকলে যখন আমার প্রেশার থাকতো যে আচ্ছা আমার এই পরীক্ষাটা ক্লিয়ার করতে হবে, এটা পড়তে হবে, তখন আমি প্রেশারে ভালো পড়াশোনা করতাম। সো এইচএসসি 28 তুমি যদি সেই প্রেশারটা নিতে পারো, প্রি মেডিকেলে জয়েন করো, 27কে দেখে নিজের উদ্যম আরও বাড়ায়, ফার্স্ট ইয়ার থেকে যদি পরিশ্রম করতে পারো, আমি গ্যারান্টি দিব তোমাকে তুমি ঢাকা মেডিকেল কলেজে একদম টপ রেজাল্ট করতে পারবা, ঠিক আছে। ওকে ঠিক আছে, বুঝছেন আলহামদুলিল্লাহ। এখন চলে আসলাম আমরা ইন্ডিয়ার তো অনেক কাহিনী পড়ে ফেললাম, ঠিক আছে। এখন আমরা চলে আসি যে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টা, ঠিক আছে। এখন বাংলাদেশে আসলে তোমার সীমান্তবর্তী জেলা, আমরা জেলাগুলোর নাম মুখে পড়বো না, কারণ বাংলাদেশে তুমি বুঝতে পারতেছো পুরা 3 দিক থেকে বাংলাদেশকে ঘিরে রাখছে, তুমি বসে বসে মুখস্থ করে তুমি পাগল হয়ে যাবা। তো বাংলাদেশের সীমান্তবর্তী জেলা তোমার হচ্ছে টোটাল 32টা। কিভাবে আসে আমি তোমাকে বলি, ভারতের সাথে বা ইন্ডিয়ার সাথে লিখে রাখি, ইন্ডিয়ার সাথে তোমার হচ্ছে জেলা 30টা। তাহলে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা ভারতের সাথে কয়টা? 30টা। মিয়ানমারের সাথে আমি ইন্ডিয়া লিখি, মিয়ানমারের সাথে তোমার হচ্ছে 3টা, টোটাল কয়টা হওয়ার কথা? 33টা, তাই না?
এখন তুমি বলো আপু আপনি তো মাত্র বলেন 32টা, আপনি কি ভুলভাল পড়াচ্ছেন? না, কারণ হচ্ছে কি একটা জেলা আছে যেটা তোমার দুইটা ইয়ার সাথে দুইটা দেশের সাথে তোমার সীমান্ত শেয়ার করে। এই দুইটা এই জেলাটা কোনটা? এটা তো তোমার রাঙামাটি, ঠিক আছে? এই রাঙামাটি জেলাটা তোমার এক পাশে ভারতের সাথে সীমান্ত শেয়ার করতেছে, আরেক পাশে তোমার মিয়ানমারের সাথে সীমান্ত শেয়ার করছে। তো যেহেতু এই একটা জেলার মধ্যে তোমার দুই দেশের সীমান্ত আছে, সো আমরা একটা মাইনাস করে দিব, ঠিক আছে? একটা মাইনাস করলে কয়টা হবে? 32টা। তাহলে আমার টোটাল সীমান্তবর্তী জেলা কয়টা? 32টা। ভারতের সাথে কয়টা? 30টা। মিয়ানমারের সাথে কয়টা? 3টা। কোন জেলা তোমার দুইটা দেশের সাথে সীমান্ত শেয়ার করে? অ্যান্সার হচ্ছে রাঙামাটি, ঠিক আছে? ঠিক আছে, আপু কোর্সে ভর্তি হয়ে মেডিকেল হবে কি? বুকস ভালো করে পড়া আছে আমার। হ্যাঁ আব্দুল্লাহ, ইনশাল্লাহ হবে 32টা। ওকে, ঠিক আছে। এখন ধরো আমি তোমাকে প্রশ্ন করি, তাহলে আমাকে বলো তো কোন কোন জেলার সাথে বাংলাদেশ কোনো সীমান্ত শেয়ার করে না? তাহলে এখন তুমি তো কনফিউজ, আপু কোন দিকে হবে? তুমি দেখো এই যে এই 3 পাশ বাদে এই যে এই পাশগুলা এবং এই মিয়ানমারের সাথে, মানে দেখো এই পাশগুলো মোটামুটি তুমি বলতে পারো কোনো সীমান্ত শেয়ার করছে না, তাই না? তাহলে আমাদের বান্দরবান এবং কক্সবাজার এমন দুইটা জেলা যার সাথে তোমার ভারত বলো মিয়ানমার বলো কোনো সীমান্ত শেয়ার করে না, ঠিক আছে? ওকে, সরি মিয়ানমার বলে ফেলছি আমি ভারতের সাথে। তাহলে ভারতের সাথে কোন দুইটা জেলা কোনো সীমান্ত শেয়ার করে না? মিয়ানমার বলে ফেলছি ভুলে, তোমার হচ্ছে বান্দরবান এবং কক্সবাজার, ঠিক আছে? ওকে, এই চাঁপাইনবাবগঞ্জ না রে, চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে এই পাশে রাজশাহী সাইডে না, এই দেখো এই সাইডে, তো এই পাশে তো তোমার ইন্ডিয়া আছে, কেমনে হবে না? আচ্ছা এখন দেখো আমরা জেলার হিসাবে বাদ দিয়ে আপু তোমাকে বলি, আমাকে একটু বলো তো বাংলাদেশের কোন দুইটা বিভাগের সাথে ভারতের কোনো সম্পর্ক নাই? এখন দেখো ভারতের সম্পর্ক যেগুলো একদম কোনা টানার মধ্যে না। এখন দেখো ঢাকা, ঢাকা পুরা সেন্টারের মধ্যে। এখন ঢাকা বিভাগ যেহেতু পুরা সেন্টারের মধ্যে, ওর সাথে ভারতের কোনো সীমান্ত থাকা সম্ভব না, ঠিক আছে? সো ঢাকা এবং আরেকটা জেলা আছে, যে আরেকটা বিভাগ আছে যে বিভাগের মানুষ মনে করে যে ওদেরকে আসলে বাংলাদেশের রাজধানী ঘোষণা করা উচিত, এবং যেই বিভাগের মানুষ 100% শিক্ষিত। আপনারা কি জানেন সেই বিভাগ কোনটা? কেউ কি গেস করতে পারবা কোন বিভাগ 100% শিক্ষিত? কেউ গেস করতে পারবা? রাজশাহী মার দিব ধরে মৌ, একে রাজশাহী পোলাপান নাকি? তোমার রাজশাহী তো অবসেস কেন? মার দেব না? আর কেউ পারে না? কিরে, আচ্ছা আমি বলে দিই, বরিশাল। ভেরি গুড শ্রাবণী, ভেরি গুড। বরিশাল হচ্ছে এমন একটা জেলা যেখানে 100% শিক্ষার হার একদম 100%, সাক্ষরতার হার 100% হচ্ছে বরিশাল জেলার মধ্যে। এই বরিশাল বিভাগ এবং তোমার ঢাকা বিভাগ এমন দুইটা জেলা, এমন দুইটা বিভাগ যাদের সাথে তোমার ভারতের কোনো সীমান্ত নাই। তাহলে দেখো আপু এক লাইনে তোমাকে কতগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ পড়াই দিছি। ভারতের সাথে দুইটা জেলার কোনো সীমান্ত নাই, কক্সবাজার বান্দরবান। ভারতের সাথে দুইটা বিভাগের কোনো সীমান্ত নাই, ঢাকা এবং বরিশাল, ঠিক আছে? আয়োজন বলছে বগুড়া। আবির ভেরি গুড, ঢাকা বরিশাল, ভেরি গুড, এই তো পারো তোমরা। আচ্ছা, তো মানচিত্র নিয়ে ক্যাচাল মোটামুটি শেষ হয় নাই এখনো, একটু পরে আরেকটু আছে, ওইটা আমরা দেখাই দিচ্ছি, ঠিক আছে? ওকে, তো দেখো চলে যাই আমরা, তারপর দেখাইছি। এখন দেখো ভৌগোলিক অবস্থান এগুলো সব তোমাকে আপু পরে আসছি। এখন দেখো স্লাইড তুমি পড়লে বুঝবা। আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি যে তুমি বলতে পারো যে আমাদের সময়টা কিভাবে মাপা হয়। কারণ হচ্ছে কি পুরো পৃথিবীটা তো একদম তোমার গোল, কাইন্ড অফ গোল, ঠিক আছে? এখন গোলের এক জায়গায় এক এক সময় থাকে, তাহলে আপু সময়টা কিভাবে মাপা হয়? তো তোমার ইংল্যান্ডের লন্ডনের উপরে একটা গ্রিনিচ মান মন্দির আছে। এই মান মন্দিরকে তোমার 0 ডিগ্রি ধরে, ওখানে টাইমটা 0 ধরে বাকি প্রত্যেকটা জায়গার টাইম মাপা হয়। এখন বাংলাদেশের সময়টা কি? বাংলাদেশের সময়টা হচ্ছে তোমার এই গ্রিনিচ থেকে 6 ঘন্টা আগে। তাহলে ধরো এখন যদি বাংলাদেশে সাপোজ 8টা বাজে, হ্যাঁ, এখন আমি বলছি গ্রিনিচ থেকে তোমার 6 ঘন্টা আগে, তাহলে এখন গ্রিনিচে কত সময় হবে? এখন গ্রিনিচের সময় হবে তোমার রাত 2টা, কারণ রাত 2টা থেকে 6 ঘন্টা আগে হিসাব করে তাহলে বাংলাদেশে 8টা বাজবে, ঠিক আছে? সো বাংলাদেশের সময় কি গ্রিনিচের সময় থেকে 6 ঘন্টা আগে, এটাই এখানে তোমাকে বলার চেষ্টা করা হয়েছে। এখন দেখে যে বঙ্গদেশের মানচিত্র, ওই যে তোমাকে বলছিলাম জেমস র্যানেলকে প্রথম হচ্ছে এই মানচিত্র প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়। আচ্ছা এখন দেখো তোমাকে বাংলাদেশে একটা সীমারেখা দেওয়া হয়েছে, আমরা এটা পড়বো না,
এই মাধ্যমিক ভূগোলটা বাদ দিব, আমরা পড়বো হচ্ছে বর্ডার বাংলাদেশ কি হিসাব দিয়েছে। আমি বলছি আপু এগুলা কেমনে পড়বো, ঠিক আছে, এগুলো দেখলে তো মাথা গরম হয়ে যায়। আচ্ছা, তো এখন চলে আসি যে এখন কিভাবে মনে রাখবা সেটা পড়াই দিয়ে আগে। ফার্স্ট চলে আসা বাংলাদেশের সর্বমোট সীমারেখা, এটা তোমাকে মুখস্থ রাখতে হবে 5138 বর্গ কিলোমিটার বা কিলোমিটার, এটা হচ্ছে বাংলাদেশের সর্বমোট সীমারেখা, ঠিক আছে। এখন সীমারেখার মধ্যে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সীমার মধ্যে কিন্তু আমার পানির সাথে এবং স্থলভূমি দুইটা কিন্তু চলে আসে। স্থলভূমি মানে কি, যেখানে পানির সাথে কোনো কন্ট্যাক্ট নাই, আর তোমার উপকূল বলতে কি বুঝি, যেখানে তোমার একদম পানির কিনারে, সমুদ্রের কিনারায়। তাহলে আমাদের এই মোট সীমারেখার মধ্যে স্থলভূমি কতটুকু, স্থলভূমি দেখো 4427, ঠিক আছে, 4427। এখন তুমি যদি মাইনাস করো, মাইনাস করলে দেখো 8 থেকে 7 গেলে থাকে 1, 3 থেকে 2 গেলে থাকে 1, এবার করে মাইনাস করে তুমি পাবো হচ্ছে 711। তাহলে এই 711 কি মোট সীমারেখা থেকে স্থলকে মাইনাস করলে এই 711 তোমার হচ্ছে উপকূলের দৈর্ঘ্য, ঠিক আছে। ওকে, এখন দেখো এটা গেল আমাদের উপকূলের দৈর্ঘ্য, এটুকু আমরা বুঝে গেছি। এখন এই হিসাবের পরে যদি তুমি দেখো, এক মিনিট, এখন আমার স্থলভূমির দৈর্ঘ্য কত জানি তোমার 4427। হ্যাঁ, এখন স্থলভূমির মধ্যে আমরা জানি দুইটা দেশের সাথে সীমান্ত শেয়ার করছে, তাহলে ভারতের সাথে কতটুকু শেয়ার করে 4156। ভারতের কতটুকু 4156 কিলোমিটার। তাহলে মাইনাস করো, মাইনাস করে তোমার 7 থেকে 7 থেকে 1, এভাবে করে মাইনাস করে তুমি পাবা হচ্ছে 271, ঠিক আছে। তাহলে এই 271 কিলোমিটার কি হবে, যতটুকু সে মিয়ানমারের সাথে শেয়ার করে, ঠিক আছে। তাহলে দেখো এটা আমার টোটাল স্থলভূমি, এইটুকু যদি তোমার ভারতের সাথে শেয়ার করে, বাকিটুকু মাইনাস করে তুমি যেটা পাচ্ছ সেটা তোমার হচ্ছে মিয়ানমারের সাথে শেয়ার করে, ঠিক আছে। ওকে, তাহলে এখন দেখো সমুদ্র উপকূলের দৈর্ঘ্য যেটা, সমুদ্র সীমা সীমিত, তাহলে দেখো এই প্রত্যেকটা মান এখন তোমার পড়া হয়ে গিয়েছে। এখন এগুলোর থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার রাজনৈতিক সমুদ্র সীমা কি, অর্থনৈতিক সমুদ্র সীমা কি, মহিষোপান কি, ঠিক আছে। আচ্ছা, তো রাজনৈতিক সমুদ্র সীমা জিনিসটা কি? রাজনৈতিক সমুদ্র সীমা হচ্ছে, ধরো আমাদের তো কাছে বঙ্গোপসাগরই, এখন বঙ্গোপসাগরের কোন এরিয়া পর্যন্ত বা কতটুকু লিমিট পর্যন্ত আমাদের নিজেদের সার্বভৌমত্ব আছে এবং আমরা রাজনৈতিক কর্তৃত্ব স্থাপন করতে পারবো সেখানে, সেটাকে বলেছে আমরা রাজনৈতিক সমুদ্র সীমা। ঠিক আছে, সেটা কত তোমার 12 নটিক্যাল মাইল, বা তুমি কিলোমিটার হিসাব করলে 22.22 কিলোমিটার। ওকে, এখন চলছে অর্থনৈতিক সমুদ্র সীমা কি। অর্থনৈতিক সমুদ্র সীমা হচ্ছে ওই সেম যতটুকু সমুদ্র সীমা পর্যন্ত আমি ব্যবসা বাণিজ্য করতে পারবো সেটাকে আমি বলছি কি অর্থনৈতিক সমুদ্র সীমা। সেটা মান কত 200 নটিক্যাল মাইল, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। সেটা তোমার কিলোমিটার হিসাব করে 370.40 কিলোমিটার, ঠিক আছে। আচ্ছা, মহিষোপান, মহিষোপান জিনিসটা আসলে তোমাদের এখন বুঝার টপিক না, সো আপু এটা নিয়ে এখন এত বেশি গাজাবো না, তুমি জাস্ট মুখস্থ করে রাখবে তোমার 354 নটিক্যাল মাইল। মেইনলি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার অর্থনৈতিক সমুদ্র সীমা। তাহলে এই সীমানাগুলো কি আপনাদের মুখস্থ হয়েছে? জিকের জন্য এখন শুধুমাত্র আমার জিকেলজি ভালো, আমি আর কোনো বই সাজেস্ট করবো না, একমাত্র আমার জিকেলজি ভালো। জিকেলজি তুমি যদি আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট নাও হয়ে থাকো, তাহলে তুমি জিকে এবং ইংলিশ বইটা একসাথে 699 টাকায় কিনতে পারবা। আর তুমি যদি জিকেলজি বই পড়ো, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি এর বাইরে তোমার আর একটা ওয়ার্ডও কোনো জায়গা থেকে পড়তে হবে না। বইটা ছোট, বইটা কম্প্যাক্ট, এই বইটা তোমার পড়তে খুব স্বাচ্ছন্দ্য লাগবে। বইটা আমি গুছাইছি এভাবে, ইভেন আমি একটু পর তোমাদেরকে বই দেখালে তোমার কিছু পয়েন্ট আমি তোমাদেরকে নোটিস করাবো, সমস্যা নেই। ওকে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, আচ্ছা, এখন দেখো বাংলাদেশের সীমান্তবর্তী গুলো সব আপু তোমাদেরকে এখন দেখা আসছি। সো এখন আশা করি আপনারা পারবেন। এই দেখো সীমান্তবর্তী জেলা, এখানে অনেকগুলো জেলা লিখে ফেলছে। সো আমাদের এই যে কে জানি বলতেছিল যে আপু চাঁপাইনবাবগঞ্জ, এই যে রাজশাহী, দেখেন এগুলো সব আপনার সীমান্তবর্তী জেলা, সবগুলো সাথে তোমার ভারতের সীমান্ত আছে। সো আমাদের এগুলো কিন্তু পড়া লাগবে না, তুমি যে সংখ্যাটা মনে রাখবে 30টা, এখানে কি কি আছে তোমার একটা পড়া লাগবে না। আপু তো বলেছে কোনটার সাথে নাই, বান্দরবান এবং তোমার হচ্ছে কক্সবাজারের সাথে নাই, এইটুকু মনে রাখলেই হইলো, ঠিক আছে। এই দেখো, আচ্ছা, এখন এই যে এই পার্টটা পড়ানোর জন্য আসলে আমি এতক্ষণ ধরে ঘুরতেছিলাম যে তোমাদেরকে কখন এটা পড়াবো। ওকে, আচ্ছা, তো দেখো আমাদের এই পার্টটা খুবই খুবই ইম্পর্টেন্ট, সর্ব উত্তরে, সর্ব দক্ষিণে, সর্বপূর্বে, সর্বপশ্চিমে, ঠিক আছে। ওকে, আচ্ছা, এখন দেখো ফার্স্টে চলে আসে সর্ব উত্তরে। আমরা এখান থেকে একটু নামগুলো দেখে যে পড়াবো, তোমাকে মানচিত্রে পড়াচ্ছি। আর যদি তোমার মানচিত্র দেখেও মনে না থাকে সমস্যা নেই, আমি তোমাকে নেমোনিক দিয়ে আলাদা করে পড়াই দিব, ঠিক আছে, তোমাকে, কারণ এটা ইম্পর্টেন্ট, তোমার লাগবে এটা। আচ্ছা, এখন দেখো আগে আপনারা কি উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম চিনেন? এটা বলেন আমাকে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম চিনেন কিনা। দেখেন এই যে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, এটা কি আপনারা জানেন?
আচ্ছা আমি তো উল্টা লিখছি, তোমরা আমাকে কেউ ঠিক করো নাই কেন? ইস্ট ওয়েস্ট, ঠিক আছে। ক্লাস স্লাইড ক্যাপশনে দেওয়া আছে, দেখো ক্লাসের স্লাইড ক্যাপশনে দেওয়া আছে। এই ক্লাসের ক্যাপশনে আমি ক্লাস পিডিএফ লিঙ্ক দিয়েছি, তাও যদি পিডিএফ খুঁজে না পাও তাহলে আমাদের পেজে মেসেজ দিতে পারো, পেজের মডারেটর তোমাকে দিয়ে দিবে, সমস্যা নেই। আচ্ছা তাহলে দেখো এখানে হচ্ছে আমার উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঠিক আছে। এই বইগুলো পাঠানো শুরু হয়ে গিয়েছে, আমি নিজেও আমার বই কালকে এনেছি, বইগুলো আজকে অনেক স্টুডেন্ট পেয়ে গিয়েছে। আমরা আমাদের পেজে মানে গ্রুপের মধ্যে রিভিউ দেখতেছিলাম, অনেক স্টুডেন্টের কাছে চলে গিয়েছে, তোমাদের কাছে যাবে, একটু পেশেন্স রাখো, বইগুলো সব হাতে পেয়ে যাবে ইনশাআল্লাহ, খুবই দ্রুত পাবা। ওকে এখন দেখো তাহলে এটা হচ্ছে আমার উত্তর, এটা হচ্ছে আমার দক্ষিণ, এটা হচ্ছে আমার পূর্ব, এটা হচ্ছে আমার পশ্চিম, ঠিক আছে। আচ্ছা এখন দেখো আপু তোমাকে একটু ওইটা দেখায় আসি, তা তোমার কাছে আরো ভালো মনে থাকবে। এখন দেখো এই যে এই পাশে, আচ্ছা আমাদের সর্ব উত্তরে জেলা পাইলাম পঞ্চগড়, উপজেলা তেতুলিয়া, ইউনিয়ন বাংলা বাঁধা জায়গিরজাত। এখন ধরো তোমাকে তো উপজেলা ভাবে দেখানো যাবে না, তাহলে দেখো এই জায়গাটার মধ্যে, এই যে আপু তোমাকে বলছিলাম এখানে হচ্ছে আমাদের পঞ্চগড় জেলা, ওই যে বলছিলাম আমাদের সর্ব উত্তরে কোন জেলা, পঞ্চগড়, আর এবং এই পাশে হচ্ছে আমাদের সেই ওই যে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক। তাহলে দেখো যারা এইটুকু অ্যাটলিস্ট জানে যে সর্ব উত্তরে পঞ্চগড়, তারা কিন্তু পরীক্ষা ইজিলি দাগে আসতে পারছে শিলিগুড়ি করিডোরের কাছে বাংলাদেশের কোন জেলা। তাহলে এই পাশ হচ্ছে আমাদের কি, পঞ্চগড়, ঠিক আছে। তাহলে এই পঞ্চগড় হচ্ছে আমাদের একদম সর্ব উত্তরের জেলা, কোনটার মধ্যে পড়ছে তোমার, রংপুরের পঞ্চগড় জেলা। ওকে আচ্ছা তো রংপুরের পঞ্চগড় জেলা। এবং এখন দেখো আমাদের কিন্তু প্রশ্নটা অনেকভাবে আসে, একটা আসে কি তোমার, এক হচ্ছে সর্ব উত্তরের জেলা কোনটা, বা আসে ভাবে সর্ব উত্তরের উপজেলা কোনটা। তো যে আমরা বলি না টেকনাফ থেকে তেতুলিয়া, তাহলে তুমি এটা অলরেডি জানো তেতুলিয়া, ঠিক আছে। ওকে এখন চলে আসো ইউনিয়ন, ইউনিয়নটা থেকে না তেমন একটা প্রশ্ন আসে না, আসলে তোমার বেশি আসে হচ্ছে স্থান থেকে। তাহলে স্থান কোনটা তোমার, জায়গিরজাত, স্থান কোনটা, জায়গিরজাত। এখন তুমি এটার জন্য যে কোনো তোমার হচ্ছে নেমোনিক পড়তে পারে, আপু তোমাদেরকে নেমোনিক পরে দেখাবো, আগে আমরা একটু পড়ে যাই। ওকে আচ্ছা এখন দেখো সর্বদক্ষিণে, সর্বদক্ষিণ বলতে কি, এই যে আবার ছবিটা দিকে যাই, এই দেখো হচ্ছে আমাদের সর্বদক্ষিণ, এই যে আমাদের সর্বদক্ষিণ, সর্বদক্ষিণ আমরা বুঝতে পারতেছি কি পড়তেছে আমাদের এখানে, কক্সবাজার। এবং আমরা এখন সবাই উপজেলা জানি, টেকনাফ থেকে হচ্ছে আমাদের টেকনাফ। এখন মজার ব্যাপার হচ্ছে দক্ষিণটা না আমরা সবাই একটু একটু জানি বলতে পারো, এক মিনিট ধরো, ওয়েট, এই যে দেখো এই যে কক্সবাজার, টেকনাফ, এবং টেকনাফের মধ্যে ইউনিয়ন কোনটা পড়ছে, সেন্ট মার্টিন। আমরা সবাই জানি কক্সবাজার সেন্ট মার্টিন আমরা সবাই চিনি, নারিকেল জিঞ্জিরা হিসেবে চিনি, ঠিক আছে। আমাদের একমাত্র প্রবাল দ্বীপ এই সেন্ট মার্টিন। এই সেন্ট মার্টিনের ছেড়া দ্বীপ যদি বলে একদম পয়েন্ট আউট করে যে একদম নির্দিষ্ট স্থান, সবচেয়ে দক্ষিণের স্থান কোনটা, সেন্ট মার্টিনের ছেড়া দ্বীপ, ঠিক আছে। তাহলে দেখো সর্ব উত্তর এবং সর্ব দক্ষিণ আশা করি আপনাদের পড়া হয়ে গিয়েছে, হয়েছে কি, হয়েছে কি একটু পড়া, উত্তর দক্ষিণ মুখস্থ হয়েছে তোমাদের, এখান থেকে মুখস্থ করে তাহলে দেখো বাসায় কিন্তু আলাদা করে পড়তে হচ্ছে না। আচ্ছা এখন চলে আসো যে তোমার সর্বপূর্বে, সর্বপূর্বে বলতে কি বোঝায়, দেখো এই যে একদম পূর্বে তুমি যদি তাকাও, এই যে এই পাশে হচ্ছে আমাদের চিটাগং, এই যে এখানে হচ্ছে আমাদের বান্দরবান। তাহলে দেখো বান্দরবনের থানচি উপজেলা হচ্ছে তোমাদের সর্বপূর্বে অবস্থিত, ঠিক আছে। তাহলে সর্বপূর্বে কোনটা আমার, বান্দরবনের থানচি উপজেলা। ওকে বান্দরবনের থানচি উপজেলা হচ্ছে আমাদের সর্বপূর্বে অবস্থিত। ওকে এখন দেখো ওয়েট, আচ্ছা সর্বপশ্চিমে মানে কি, একদম এই পাশে, এই পাশে আমরা কি দেখছিলাম জানি, রাজশাহী বিভাগ। তো রাজশাহী বিভাগের মধ্যে তোমার মেইনলি চাঁপাইনবাবগঞ্জ, যেটা তোমার আমের জন্য খুবই বিখ্যাত এবং সবচেয়ে ভালো কোয়ালিটির আম মনে করা হয় এই চাঁপাইনবাবগঞ্জে পাওয়া যায়। এই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ হচ্ছে তোমার সবচেয়ে পশ্চিমের স্থান, ঠিক আছে। আচ্ছা তো দেখো সবচেয়ে পশ্চিমের যদি দেখো মনাকশা, দুটো তুমি ইউনিয়নের ক্ষেত্রে বলতে পারো, সবচেয়ে পশ্চিমের স্থানও তোমার হচ্ছে এই মনাকশা। তো তোমরা দেখো পশ্চিমটা মনে রাখা খুবই ইজি। তাহলে দেখো আমরা এখানে উত্তর পড়লাম, দক্ষিণ পড়লাম, পূর্ব পড়লাম, পশ্চিম পড়লাম। এখন তোমরা আমাকে বলো এটা মনে রাখার জন্য কি কোনো নেমোনিকের দরকার আছে? যদি তোমরা বলো যে আপু দরকার আছে তাহলে তোমাদেরকে নেমোনিক দিব, বাট আমি কোনো নেমোনিক দিয়ে মনে রাখতাম না ইউজুয়ালি। বাট তোমরা যদি বলো যে আপু একটা নেমোনিক দেন, তাহলে আমি নেমোনিক দিব। বলো নেমোনিক দিব এটার জন্য আমাদের করে। আমি কিন্তু খুব বেশি পড়াবো না আজকে, যাতে তোমাদের আবার খুব মনে হবে যে জিকে এত পড়া না।
আব্দুল অনেক অ্যাক্টিভ, আরো মোটামুটি সবাই অ্যাক্টিভ আছে। তোমরা বলো যে আপু নেমোনিক লাগলে আমি নেমোনিক দিচ্ছি তোমাদেরকে, সমস্যা নেই। হায় রে, তোমাদের এক একটা কমেন্ট করতে এত টাইম লাগে। আচ্ছা, তো তোমরা কমেন্ট করতে আপা একটা জিনিস পড়াই দিই, সেটা হচ্ছে আমাদের ছিটমহল, যেটা ইংলিশ হচ্ছে ইনক্লেভ। একটা ছিটমহল জিনিসটা কি? ছিটমহল জিনিসটা হচ্ছে তোমার, ধরো যখন দেশ বিভাগ হয় তখন আসলে অত ধরো রেডক্লিফ যখন রেডক্লিফ লাইন টানে, ভারত পাকিস্তান আলাদা করে, তখন অত ভালো করে না আলাদা হয় নাই, ঠিক আছে? তো ধরো দেখা যায় কি, এই যে থাকেন ইন্টিমেটলি একটা একটা জেলার সাথে অনেক অ্যাটাচ ছিল, তো উনি তো একটা লম্বা লাইন টেনে দিয়ে চলে গেছে, বাট এর মাঝখানে অনেকগুলা ভেদাভেদ হয়নি। এরপর যখন ধরো বাংলাদেশ স্বাধীনতা পেয়ে গেল, তখন কিছু জেলা নিয়ে দুইটা দেশের মধ্যে একটু বিরোধ ছিল। সমস্যা কি, ধরো এমন হয়ে গেছে যে বাংলাদেশের কিছু জেলা ভারতের মাঝখানে আটকা পড়ে গেছে, মানে বাংলাদেশের জেলা চারপাশে তোমার ভারত, ঠিক আছে? আবার এমন হয়েছে ভারতের কিছু জেলা বাংলাদেশের মাঝখানে আটকা পড়ে গেছে, মানে ভারতের জেলা বা চারপাশে তোমার বাংলাদেশ। এখন এরকম কয়টা জেলা? ওকে, দিব নেমোনিক? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে দিব, সমস্যা নাই। আচ্ছা আমি দিচ্ছি, আগে আমি একটু ইনক্লেভটা পড়ে, তারপর আমি নেমোনিক দিচ্ছি, এটার জন্য কোনো সমস্যা নেই। তো এই ছিটমহল তখন কি হয়েছে, তোমার বাংলাদেশের 51টা জেলা তোমার ভারতের মাঝখানে আটকা পড়ে গেছে, ভারতের 111টা জেলা তোমার বাংলাদেশের মাঝখানে আটকা পড়ে গেছে। টোটাল তোমার ছিটমহল কয়টা? 162টা। এখন এই 162টা জেলা নিয়ে কি করবে ফার্স্ট তো বুঝে না। তো এরপর তোমার এগুলো নিয়ে অনেক ফার্স্টে তোমার মুজিব এবং ইন্দিরা গান্ধীর মধ্যে একটা চুক্তি হয়। এই চুক্তির পরবর্তীতে ওনারা ডিসাইড করে যে ধরো ওই যে কি বলবো, কিছুটা কিছু বিনিময় এরকম কিছু চুক্তির উপরে ওরা সাইন করে, বাট আলটিমেটলি দেখা যায় কি এগুলো নিয়ে অনেক সমস্যা ফেস করতেছে। আমরা একটু পরে একটা কাহিনী পড়বো। আচ্ছা, এরপর তোমার 2015 সালে গিয়ে ফাইনালি এই ছিটমহল বিনিময় হয়ে যায়। কি হয় যে ঠিক আছে, তোমার এরিয়ার মধ্যে যতটুকু পড়ছে, মানে বাংলাদেশের 51টা জেলা তুমি রাখো, ভারতের 111টা জেলা আমরা রাখবো। এর মাধ্যমে তোমার 2015 সালে ছিটমহল বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের কিছু এরিয়া তোমার বৃদ্ধি হয়, ঠিক আছে? আচ্ছা নেমোনিক লিখে দিই, ওকে ঠিক আছে ঠিক আছে দিচ্ছি, পেশেন্স রাখেন আপনারা, দিচ্ছি আমি লিখে। কিন্তু নেমোনিক নির্ভর হওয়াটা আমি খুব একটা বেশি পছন্দ করি না। আচ্ছা নিচের দুটোর জন্য নাকি সবগুলোর জন্য লিখে দিব? আচ্ছা নিচের দুটোর জন্য আগে লিখি, ঠিক আছে? এক মিনিট। ওকে, তো দেখো পূর্বে ছিল কি তোমার বান্দরবন জেলা, থানচি উপজেলা, তার মধ্যে তোমার ইউনিয়ন ছিল তিন্দু, আর তোমার স্থান ছিল আখাইনটং, ঠিক আছে? তো দেখো পূর্বে বান্দর থাকতো আগে, তাহলে পূর্বে দিয়ে তোমার হচ্ছে সর্বপূর্বের স্থান, বান্দর দিয়ে বান্দরবান, থাকতে হচ্ছে তোমার থানচি, দিয়ে তোমার তিন্দু, আর আগে দিয়ে আদি মনে বলছে আখাইনটং, ঠিক আছে? তাহলে পূর্বে বান্দর থাকতো আগে, তাহলে পূর্বে দিয়ে সর্বপূর্বে বান্দরবান, তারপর তোমার আসে হচ্ছে থানচি, তিন্দু এবং আখাইনটং, ঠিক আছে? তারপর আসে তোমার পশ্চিমে, ওকে। তো দেখো পশ্চিমে কি তোমার, পশ্চিমে চাপাবাজ শিব মনে, তো তুমি মনে রাখবে পশ্চিমে একজন চাপাবাজ আছে যার মনে মনে শিব দেবতা ছিল আর কি। আচ্ছা, তো সর্বপশ্চিমে চাপাবাজে তোমার চাঁপাইনবাবগঞ্জ জেলা, শিবগঞ্জ তোমার হচ্ছে উপজেলা, আর তোমার ইউনিয়ন বলো স্থান বলো দুটো তোমার হচ্ছে মোনাকশা, সো তোমার মনে দিয়ে হচ্ছে মোনাকশা, ঠিক আছে? ওকে, এখন যে হচ্ছে উত্তরে, দাঁড়াও, ওকে। উত্তরে
5টা তেঁতুল বেঁধে যা। তাহলে দেখো উত্তরে দিয়ে সর্ব উত্তরে 5টা দিয়ে তোমার 5 দিয়ে পঞ্চগড়, তেঁতুল দিয়ে তুমি বুঝতে পারছো তেঁতুলিয়া, আর তোমার হচ্ছে বেঁধে দিয়ে বাংলা বান্ধা, আর যা যা দিয়ে বুঝেছি জায়গির জাত। ঠিক আছে, আর দক্ষিণেটা অনেক ইজি, দক্ষিণটা আমি আশা করি তোমরা পারবা, ওই কক্সবাজার, সেন্ট মার্টিন, ছেড়াদ্বীপ এগুলো তোমরা পারবাই। ঠিক আছে, দক্ষিণটা খুবই সহজ, এটা তোমরা পারবা ইনশাল্লাহ। ওকে, ভেরি গুড। আচ্ছা, ভেরি গুড, শাবাশ। তাহলে আশা করি এখন আপনারা চোখ বন্ধ করেও পারবেন, না পারলে আর কি আমি ব্যর্থ। ওকে, আচ্ছা তো লিখছো না, একটা স্ক্রিনশট নিয়ে রাখো। আচ্ছা, আমার প্রনাউন্সিয়েশন সমস্যা থাকতে পারে, আমি আসলে কোন একটা ভিডিওর মধ্যে মোনাকশা পড়ছিলাম, তো এটা আসলে মোনাকশা বলতে পারে, আমি আসলে জানি না। তো আমি মোনাকশা দিয়ে মনে রাখা বেশি প্রেফারেবল লাগতো, কারণ ইভেন তোমাদের ইংলিশে একটা টপিক আছে স্পেলিং টপিক, তো স্পেলিং ধরো স্পেলিং একরকম থাকে, প্রনাউন্সিয়েশন একরকম। যেমন ধরো হচ্ছে নিউমোনিয়া, নিউমোনিয়ার মধ্যে তোমার পি হচ্ছে উজ্জ্ব থাকে, পি আমরা প্রনাউন্স করি না, কিন্তু ধরো এখন আমাকে স্পেলিং মনে রাখতে হবে, তাহলে আমি মনে রাখতাম হচ্ছে নিউমিয়া, তো নিউমোনিয়া এভাবে করে মনে রাখতে হবে, কারণ আসলে না হলে মনে থাকতো না। তারপর হচ্ছে সুনামি, সুনামি মধ্যে তোমার টি থাকে, বা টিটা অবভিয়াসলি আমাদের মনে থাকে না, তো টি সুনামি দিয়ে মনে রাখতে হতো। তো এই জন্য স্পেলিং মনে রাখার জন্য মাঝে মাঝে দেখা যেত যে ওয়ার্ডগুলো যেভাবে আছে সেভাবে মনে রাখতে হতো। ঠিক আছে, আচ্ছা এখন দেখো হয়েছে, অনেকক্ষণ হয়ে গেছে। বাংলাদেশের জেলা, বাংলাদেশের জেলা হচ্ছে বর্তমানে তোমার 64টা জেলা আছে, এবং আগে স্বাধীনতার সময় বাংলাদেশে ছিল তোমার 19টা জেলা। বর্তমানে তোমার হয়েছে কয়টা জেলা? 64টা জেলা। 65তম জেলা হিসেবে ভৈরবকে তোমার প্রস্তাবনা দিয়ে রেখেছে, বাট এখন সেটা কনফার্ম হয় নাই। ঠিক আছে, ওকে, খাতায় লিখে নিও পরে মনে করে। তো এখানে ওইটাই আছে, এখানে আলাদা করে বাংলাদেশের জেলাগুলোর নাম দিচ্ছে। এখন দেখো বাংলাদেশের তোমার কোন বিভাগের কোনটা বৃহত্তম কোনটা ক্ষুদ্রতম এটা দিয়েছে। এখন এত কিছু তোমার লাগবে না, লাগবে না, তোমার কি লাগবে ওভারঅল বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম জেলা কোনটা, সবচেয়ে ক্ষুদ্রতম জেলা কোনটা। তাহলে ওভারঅল বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম জেলা হচ্ছে তোমার রাঙামাটি, এবং সবচেয়ে ক্ষুদ্রতম জেলা হচ্ছে তোমার নারায়ণগঞ্জ। এবং এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় দুইবার আসছে যে সবচেয়ে বৃহত্তম এবং সবচেয়ে ক্ষুদ্রতম জেলা কোনটা। তাহলে অ্যান্সার কি? রাঙামাটি এবং নারায়ণগঞ্জ। অ্যান্সার কি? রাঙামাটি এবং নারায়ণগঞ্জ। মেডিকেল ভর্তি পরীক্ষায় দুইবার আসছে, সো খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ঠিক আছে, আচ্ছা মোনা কষাই বলে, ওকে ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে দেখো আপনি তোমাকে ছিটমহলের কাহিনী বলতেছিলাম, ওই ছিটমহলের কাহিনী এখানে তোমাকে দেখো যে বাংলাদেশের ভিতরে ছিল 51টা, এবং ভারতের ভিতরে কয়টা ছিল তোমার 111টা। ওকে, আচ্ছা ছিটমহলগুলোর মধ্যে দেখো বাংলাদেশের অনেকগুলো, যে বাংলাদেশের লালমনিরহাট, পঞ্চগড়, কুড়িগ্রাম, নীলফামারী, মানে একদম সীমান্তের যে জেলাগুলো সেগুলোর মধ্যে তোমার হচ্ছে সবচেয়ে বেশি ছিটমহল ছিল। সবচেয়ে বেশি দেখো কোথায় আছে? লালমনিরহাটের মধ্যে। ওকে, আচ্ছা এই জন্য লালমনিরহাটকে আলাদাভাবে তোমার ছিটমহল বেষ্টিত জেলাও বলা হতো। ওকে, দেখো ওই যে যেটা বলছিলাম তোমার অফিসিয়াল ভাবে তোমার ছিটমহল বিনিময় 2015 সালের 31 জুলাই মধ্যরাতে। এখন দেখো ছিটমহলের মধ্যে কয়েকটা তোমার হচ্ছে ইম্পর্টেন্ট, এই যে দহগ্রাম, অঙ্গরপোতা, এই দুটো না খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে কি, এটা তোমার 3 বিঘা গড়ের একটা সম্পর্ক আছে। এই দহগ্রাম, অঙ্গরপোতা তোমার লালমনিরহাটের মধ্যে অবস্থিত ছিল, এবং এটা অনেক বড়সড় একটা ছিটমহল। এখন এই ছিটমহল নিয়ে প্রথমে তোমার ইন্দিরার সাথে, যেটা বললাম ইন্দিরার সাথে, ইন্দিরা গান্ধী এবং শেখ মুজিবের মধ্যে একটা চুক্তি হয়। ওই চুক্তির মধ্যে ডিসাইড করা হয় যে দহগ্রাম, অঙ্গরপোতার সাথে বাংলাদেশের সম্পর্ক কিছু লিমিটেড থাকবে। পরবর্তীতে দেখা গেল কি, যে ওনারা 1990 দিকে দেখা গেছে যে এটা 90 দশকে বলছে যে আচ্ছা আমরা হচ্ছে 12 ঘন্টার জন্য এই দহগ্রাম, অঙ্গরপোতা এবং বাংলাদেশের মাঝখানে একটা করিডোর বানানো হয়। 3 বিঘা করিডোর ছিল এটার নাম। ওকে, তো ওই করিডোর বানানো বলছে যে 12 ঘন্টার জন্য আমরা করিডোরটা খুলে দিব। তো ঠিক আছে, 12 ঘন্টার জন্য খোলার সময় দেখা গেছে কি, যে 12 ঘন্টা পরে বিভিন্ন ইমার্জেন্সিতে মানুষ যাতায়াত করতে পারতেছে না, বা তারা ব্যবসার জন্য গেছে আর ফিরে আসতে পারতেছে না, অনেক সমস্যা ফেস করতেছে। তো এগুলোর পরে অনেক বৈঠকের পর ফাইনালি 2015 সালে তোমার 31শে জুলাই একদম মধ্যরাতের দিকে, বা অনেক জায়গা আছে তোমার 1 আগস্টে হচ্ছে এই ছিটমহল বিনিময় হয়ে যায়। ঠিক আছে, তো দেখো এখানে তোমার কয়েকটা ইম্পর্টেন্ট ছিটমহলের নাম দিচ্ছে মোটামুটি, তোমার যে দহগ্রাম, অঙ্গরপোতা, তারপরে তোমার যে বসুনিয়া, ঠিক আছে, মোসাবে, যে বেরুবাড়ি ছিটমহল কোথায় তোমার পঞ্চগড়ে, ঠিক আছে, বিলোনিয়া ছিটমহল কোথায় ফেনীতে। এই কয়েকটা ইম্পর্টেন্ট তোমার ছিটমহল বা ইনক্লেভ। ওকে, দেখো দহগ্রাম, অঙ্গরপোতা এবং 3 বিঘা করিডোর নিয়ে মোটামুটি বলা আছে এখানে। তারপর যেটা বলছে ওইটাই। ওকে, যে দেখো বাংলাদেশ ভারত মৈত্রী চুক্তি, সেটা তোমার কবে ভারত মৈত্রী সাইন করা হয় তোমার কবে? 1972 সালে একটা 25 বছর মেয়াদী চুক্তি সাইন করা হয়। ঠিক আছে, ওকে, আচ্ছা তো এই যে ভারত ইন্দিরা চুক্তি আমরা এত কিছু দেখবো না। আচ্ছা এখন দেখো ভারতীয় বাংলাদেশের মাঝখানে একটা পানি বন্টন চুক্তিও স্বাক্ষরিত হয়। আমাদের এত কিছু লাগবে না, আমরা জাস্ট এইটুকু মনে রাখবো কত সালে স্বাক্ষরিত হয়। ঠিক আছে, 1996 সালে 12 ডিসেম্বর স্বাক্ষরিত হয়, কিন্তু সেটা 1997 সালে 4 নভেম্বর থেকে কার্যকর হচ্ছে। আচ্ছা,
পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি, এটাও জাস্ট আমরা ডেটটা মনে রাখবো, সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে। ইভেন আমরা এখন অনেক সময় মাঝে মাঝে শুনি যে খুচুর নিগোষ্ঠীর মানুষরা বা পার্বত্য চট্টগ্রাম এরিয়ার মানুষরা ওরা মনে করে কি ওরা মেইন স্ট্রিম থেকে আলাদা, ওরা বাঙালি বাট ওরা আমাদের সাথে আবার নিজেদেরকে ইনক্লুড করতে চায় না। তো এই জন্য দেখা যায় কি ওদের মধ্যে মাঝখানে মাঝে মাঝে তোমার বিভিন্ন বিদ্রোহ হতো, ওরা মনে করে ওদেরকে দমিয়ে রাখা হয় বিভিন্ন পদপ্রার্থী হিসেবে বা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে ওদেরকে বঞ্চিত রাখা হয়। তো এই সব কিছুর পরে একটা শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় ওই পার্বত্য চট্টগ্রামের মানুষ এবং এই মেইন স্ট্রিম মানে আমাদের সাথে আর কি। সেটা কবে? তোমার 2রা ডিসেম্বর 1997 সাল। জাস্ট ডেটটা মুখস্থ রাখো, ডেটটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডেট, ঠিক আছে? আচ্ছা, কে কে সাইন করে? বাংলাদেশের পক্ষে সাবেক চিফ হুইপ আবুল হাসান আব্দুল্লাহ এবং তোমার হচ্ছে চাকমাদের পক্ষ থেকে বা তোমার চট্টগ্রাম অঞ্চলদের পক্ষ থেকে তোমার জ্যোতিরিন্দ্র বুদ্ধিপ্রিয় লার্মা বা সন্তু লার্মা হচ্ছে সাইন করে। ওকে, আচ্ছা, বাংলাদেশ মিয়ানমার সম্পর্কটা তোমাদের জন্য এখন পড়া লাগবে না, রোহিঙ্গা এই পয়েন্টগুলো তোমাদের এখন পড়তে হবে না। আচ্ছা, তো আপু আজকের ক্লাসে তোমাদেরকে এক্সট্রা এখান থেকে আর কিছু পড়াবো না, জাতীয় বিষয়াবলী এখন তোমাদেরকে এগুলো পড়াবো না। আমি ডিরেক্ট চলে যাব হচ্ছে আমাদের বইয়ের একটু প্র্যাকটিস দেখাই তোমাকে, ঠিক আছে? আজকের ক্লাসে এক্সট্রা আর কিছু পড়াচ্ছে না। এক মিনিট দাঁড়াও, বইয়ের একটু প্র্যাকটিসটা তোমাকে দেখাই। বইটা সেভ করেছিলাম তো মনে হয়, পিডিএফটা। এক মিনিট দাঁড়াও, এটা সেভ করাই ছিল প্রবাবলি, তারপর আমি আরেকবার দেখছি। পিডিএফটা তো পাঠিয়ে রেখেছিলাম, এক সেকেন্ড। আচ্ছা আচ্ছা, এই দেখো, এটা হচ্ছে আমাদের জিকেলজির পিডিএফ। আমি কিন্তু জিকেলজি পিডিএফ দিব না, ঠিক আছে? জিকেলজি পিডিএফ তোমরা পাবা না, অবভিয়াসলি পাবা না, এটা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদের জন্য বা আমাদের থেকে যারা বই নিবে তাদের জন্য আর কি পিডিএফটা। তো দেখো, এটা হচ্ছে আমাদের জিকেলজির পিডিএফ। এখান থেকে যেই যে টপিকগুলো আমি দিয়েছি এই টপিকগুলোই তোমার হচ্ছে জিকের জন্য পড়তে হবে, ঠিক আছে? কি কি টপিক? বাংলাদেশের বিষয়াবলীর মধ্যে দেখো এখানে 23টা টপিক আছে। আপু এখান থেকে আর দেখাবো না তোমাদেরকে, তোমরা চাইলে আমি আলাদা করে জিকেলজির একটা ভিডিও আপলোড দিব কি কি আছে এর মধ্যে। দেখো, এই যে এখানে আমি 7 নাম্বার চ্যাপ্টারের মধ্যে বাংলাদেশের পরিচিতি টপিকটা অ্যাড করেছি। তো দেখো, আমরা এখন চলে যাই 92 পেজের মধ্যে আমাদের বাংলাদেশের পরিচিতি টপিকটার মধ্যে, ঠিক আছে? এখন দেখো তোমাদের একটু ডেমো দিয়ে যাই। দেখো, এটা হচ্ছে আমাদের প্রাচীন বাংলা শাসনামল। এই দেখো, প্রত্যেকটা টপিক শেষে আমরা ওখানে ওই টপিক রিলেটেড এমসিকিউ অ্যাড করার চেষ্টা করেছি। দেখো, এই যে ওই টপিকের কি কি এমসিকিউ বিগত বছর প্রশ্নে আসছে, দেখছো? এই যে প্রত্যেকটা টপিক শেষ হয়েছে, টপিক রিলেটেড প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করেছি। ইভেন পুরো চ্যাপ্টার শেষে প্র্যাকটিসের জন্য তোমার এমসিকিউ দেওয়া আছে। এই জিকেলজি বইটা আসলে অনেক টাইম লেগেছে কম্পোজ করতে, বাট এইবার মন মতো একদম সুন্দরভাবে বইটা এসেছে। মানে আমি খুব স্যাটিসফাইড বইটা নিয়ে। ইভেন ইনশাআল্লাহ আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদেরকে আমি এই জিকেলজি বই থেকে পড়াবো। দেখো, আমরা চলে যাই 92 পেজে, তাহলে দেখবা, দেখছো এই যে যা যা তোমাদেরকে এই যে দেখো প্রত্যেকটা টপিক রিলেটেড আলাদাভাবে তোমার এমসিকিউ অ্যাড করা, প্রত্যেকটা এভাবে করে সাজানো হয়েছে। তো আমি আর ডিটেলস দেখাচ্ছি না, কারণ অনেকে এই যে দেখো আমাদের এই যে মুক্তিযুদ্ধ ভিত্তিক যে ইয়াগুলা তোমার প্রবন্ধগুলা চিত্রগুলা সব হচ্ছে এখানে আলাদা করে দেওয়া আছে। সো বইটা দেখে আসলে যতবার বইটা খুলতেছি, আমি কালকে অফিসে গিয়েছিলাম, অফিসে যাওয়ার পর মনে হয় জাস্ট 20 মিনিট ধরে আমি খালি বইটাই দেখছি। আমার এত ভালো লাগছিল যে বইটা ফাইনালি এত ধন্যবাদ। এত নিয়ে কি লাগবে না, আমাদের বাচ্চাগুলো অনেক পরিশ্রম করেছে, অনেকদিন ওয়েট করেছে, ওদের সাথে ইনজাস্টিস হয়ে যাবে, ঠিক আছে? যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট আসলে ইনজাস্টিস। এই দেখো, এই যে বাংলাদেশের পরিস্থিতি চ্যাপ্টারটার মধ্যে এই দেখো তোমাদের 7 সিস্টার্স পড়াইছি, 7 টপিকটা এখানে। এই যে বাংলাদেশের অবস্থান, কর্কট ক্রান্তি রেখা কোথায় মিলন হয়েছে, ঠিক আছে? তারপর দেখো বাংলাদেশের সীমান্তবর্তী জেলায় দেখো এখানে নেমোনিক অ্যাড করা আছে, ওকে? তারপর দেখো মিয়ানমার সাথে কোন 3টা জেলা, আরবিসি নেমোনিক দিয়ে দিয়েছি আমি। আরবিসি কি কি? রাঙামাটি, বান্দরবান এবং তোমার কক্সবাজার, ঠিক আছে? এই যে দেখো ছিটমহল কবে বিনিময় হয়, এই যে তোমাদের যেটা পড়াইছি আপু, এই যে হিসাব অনুযায়ী সব কিছু এখানে দেওয়া আছে, ঠিক আছে? ওকে, এই দেখো তোমাকে এই যে ছিটমহলগুলোর মধ্যে কোনটা কোনটা ইম্পর্টেন্ট সেগুলো সব এখানে আলাদাভাবে দিয়েছি। তারপর দেখো যেটা আপু তোমাকে বলছিলাম সেটা হচ্ছে এই যে মেডিকেল ভর্তি পরীক্ষা তোমার কি কি পড়তে হয়। তোমার প্র্যাকটিসের জন্য বিসিএস এর প্রশ্ন, ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন, মেডিকেল এবং ডেন্টালের বিগত বছরের প্রশ্ন এবং কিছু কিছু ইউনিভার্সিটি যেরকম ধরো তোমার রাজশাহী ইউনিভার্সিটি, তারপর তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, এইসব কিছু ইউনিভার্সিটির এমসিকিউ অনেক ইম্পর্টেন্ট। কিন্তু তোমাকে যদি আমি সব এমসিকিউ দিয়ে ফেলি, তোমাকে মনে হবে যে এত কিছু পড়লে মাথায় দুটো ঠিক থাকবে না, কোনটা ইম্পর্টেন্ট সেটা তো বুঝবো না। তো এই জন্য আমরা ভার্সিটি প্রশ্নগুলো থেকে যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেগুলা, ভার্সিটি জব যতগুলোর মধ্যে ইম্পর্টেন্ট এমসিকিউ আছে যেগুলো মেডিকেল ভর্তি পরীক্ষা আসে এবং আসতে পারে, সেগুলো আমরা যা জানতেই হবে বা মেডিলজি হাইলাইটস বা তথ্যকণিকা হাইলাইটস হিসেবে তোমার বইয়ের মধ্যে অ্যাড করা আছে। দেখো ফার্স্টে কি আছে, এই দেখো চিকেন নেকের কাছের জেলা কোনটা, পঞ্চগড়, মেডিকেল ভর্তি পরীক্ষা 25-26 প্রশ্ন। দেখছো একদম
পেইড কোয়েশ্চেন আসছে পরীক্ষা তোমার। তারপর দেখো বাংলাদেশ ভারত ছিটমহল চুক্তি বিনিময় হয় কত সালে? 2015 সালে। তোমার কাছে পুরো চ্যাপ্টার পড়ার সময় নাই আপু, আমার কাছে সময় নাই, আমার কালকে পরীক্ষা। জাস্ট এই যা জানতেই হবে বা তথ্য কণিকা হাইলাইটস, মেডিওলজি হাইলাইটস পড়ে যাবা, তোমার আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে? এই দেখো 3 বিঘা করিডোর কোথায় আছে জানি? লালমনিরহাট জেলায়, ঠিক আছে? কোন নদীর তীরে? দেখো এটাও অ্যাড করা আছে, তিস্তা নদীর তীরে। ওকে, তারপরে দেখো আপু তোমাকে বলছিলাম অর্থনীতি সমুদ্র সীমা ইম্পর্টেন্ট, দেখো যে 200 নটিক্যাল মাইল। রাজনীতি সমুদ্র সীমা ইম্পর্টেন্ট, 12 নটিক্যাল মাইল, ঠিক আছে? তারপরে দেখো আরো আছে তোমার এই পাশে যা জানতে হবে। দেখো এখানে আরেকটা জিনিস আছে, বাংলাদেশে আগে তোমার হচ্ছে 19টা জেলা ছিল, 4টা বিভাগ ছিল। বর্তমানে তোমার 64টা জেলা, 65তম জেলা ভৈরব আপু তোমাকে বলছি। বাংলাদেশে আগে তোমার হচ্ছে 12টা সিটি কর্পোরেশন ছিল, বাট তারেক জিয়া রিসেন্টলি তোমার 13তম সিটি কর্পোরেশন করেছে, ইনঅগারেট করেছেন কোথায়? বগুড়ার মধ্যে। দেখো 20 এপ্রিল 2026 সালে। তুমি যে বলছিলা যে আপু জিকে তো আপডেট হয়, আমাদের বই আমরা আপডেট করেই পাঠাচ্ছি, ঠিক আছে? আমার বই যবে থেকে কম্পোজ হওয়া শুরু হয়েছে এর আগ পর্যন্ত যত ইনফরমেশন আছে রিসেন্ট সবকিছু এখানে অ্যাড করে। দেখো যে 20 এপ্রিল 2026 কাহিনী। ওকে, সমস্যা নেই, তুমি এইটুকু এসেস নিলে আমার কিন্তু যায় আসবে না, এটা একটা চ্যাপ্টারই। আমার জিকে বইতে বাংলাদেশ টপিকে 23টা চ্যাপ্টার, ইন্টারন্যাশনাল টপিকে 11টা চ্যাপ্টার, মানবিক গুণাবলীর মধ্যে মেবি তোমার 2টা নাকি 3টা চ্যাপ্টার অ্যাড করা হয়েছে। সো তুমি কয়টা এসএস নিবা? আমি যেভাবে উড়াই তুমি এসএস নিয়ে তো কুলাইতে পারবা না, ঠিক আছে? ওকে, তাহলে দেখো এই যে যা জানতে হবে। প্রথম বিভাগ কোনটা ছিল? প্রথম তোমার 4টা বিভাগ ছিল, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা। বৃহত্তম বিভাগ চট্টগ্রাম, ছোট বিভাগ তোমার ময়মনসিংহ। এই সব কিছু দেখো এখানে অ্যাড করা আছে। ওকে, তারপর দেখেন এই যে তোমার বৈশিষ্ট্য হিসেবে আয়তনের বৃহত্তম সব এখানে। এখন দেখো এই যে তোমার বিগত বছরের প্রশ্ন দেখো যে ডেন্টাল ভর্তি পরীক্ষা 19-20 আসছে। বাংলাদেশ এবং ভারতে মোট ছিটমহল সংখ্যা কত ছিল জানি? 162টা। 111টা ছিল তোমার ভারতের, 51টা ছিল বাংলাদেশে, ঠিক আছে? ওকে, তারপরে দেখো এই যে বিসিএস 46তম বিসিএস আসছে। ঢাকা থেকে পূর্বাস্ত একটা স্থানে দ্রাঘিমার সাথে পার্থক্য 45 ডিগ্রি। ঢাকার মধ্যাহ্ন সময় 12টা হলে ওখানে কয়টা? আমরা জানি 6 ঘন্টা আগে সময় ছিল, ঠিক আছে? বাংলাদেশের সর্বদক্ষিণে কোনটা অবস্থিত? বিসিএস এর প্রশ্ন। এখন আপনারা জানেন সর্বদক্ষিণে অবস্থিত কোনটা তোমার? সেন্ট মার্টিনের ছেড়া দ্বীপ, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো এই যে ছিটমহল থেকে কতগুলো প্রশ্ন। তারপর দেখো এই যে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে তোমার কয়টা জেলা আছে? টোটাল তোমার 3টা জেলা আছে। আমরা জানি রাঙ্গামাটি, বান্দরবান এবং তোমার খাগড়াছড়ি, এই 3টা জেলা হচ্ছে তোমার পার্বত্য চট্টগ্রামের 3টা জেলা, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো যে দহগ্রাম ছিটমহল কোথায় অবস্থিত? বিসিএস এ তোমার 3বার আসছে। এবার মেডিকেল ভর্তি পরীক্ষা তোমার এই প্রশ্নটা আসছে। তাহলে দেখো যে আমরা যে বলি যে মেডিকেল ভর্তি পরীক্ষা বিসিএস এর প্রশ্ন আসে, বিসিএস এর প্রশ্ন আসে, চাকরি প্রশ্ন আসে, আপনারা যে গুরুত্ব দেন না, তো এখানে যে আপনার সামনে প্রশ্ন আনসার, ঠিক আছে? তাহলে অ্যান্সার কি আমার? লালমনিরহাট, ঠিক আছে? ওকে, স্বপ্ন মেডিকেল হলে সারথি হোক মেডিওলজি। আচ্ছা, তারপর দেখো আপু তোমাকে পড়ে আসছিলাম বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোনো সংযোগ নাই? বিসিএস এ তোমার 2বার আসছে, বিভিন্ন ভার্সিটি প্রশ্নও আসছে। অ্যান্সার কি? বান্দরবান এবং কক্সবাজার, এগুলো আপনারা এখন জানেন, ঠিক আছে? বাংলা বান্ধা কোন জেলায় জানি অবস্থিত? পঞ্চগড়, ঠিক আছে? বগুড়া সিটি কর্পোরেশনের লোক। বই পাবো কোথায়? বই আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট হলে আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদের জন্য আলাদাভাবে আরো কমে বই কিনতে পারবা, বাট আমাদের পেইড ব্যাচের বাইরের স্টুডেন্ট হলে তোমার আলাদা করে বই কিনতে হবে এবং সেটা কেনার প্রসেস আমাদের মেডিওলজি পেজে যোগাযোগ করে তোমাকে জানিয়ে দেওয়া হবে। শুধু জিকে বই না, ইংলিশ বইটার ক্ষেত্রে আমি একটু বলি, সেটা হচ্ছে ইংলিশ। আমি আমার একাডেমিক লাইফে ইংলিশটা তোমার অ্যাপেক্স বই থেকে পড়েছিলাম। অ্যাপেক্স এই মোটা একটা বই, কম দেখাইছি মানে এই মোটা একটা বই, বুঝছো? 600 নাকি 700 পেজের বই ছিল। আমার রিসেন্ট এডিশন দেখা হয়, রিসেন্ট এডিশন হয়তো 800-900 পেজ হয়ে যাবে। এই 800-900 পেজ আমি একাডেমিকে বসে বসে পড়ছি। ক্যান ইউ ইভেন ইম্যাজিন? আর প্রতিবার পড়ার সময় হতাশ লাগতো, এত কিছু কেমনে শেষ করবো। তো আমাদের নিশাদ আপু যিনি ইংলিশ ক্লাস নেন, তিনি নিজে কম্পোজ করে এইবার বইটা কম্প্যাক্ট করে তোমার মোটামুটি ভালো একটা লেন্থের বই বের করেছে এবং ওই বইটা পড়লে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ইনাফ। সো আমাদের জিকে ইংলিশ বইটা আলাদাভাবে নিতে হলে পেজে মেসেজ দাও, 699 টাকা টোটাল, ঠিক আছে? ওকে, দেখো এখানে মোটামুটি তোমার প্রচুর পরিমাণ প্রশ্ন অ্যাড করা আছে। এখন ভৌগোলিক উপাদান তোমাদেরকে পড়ানি আপু আজকে। সো আজকের ক্লাস এই পর্যন্তই। তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে, যারা ক্লাসটা করেছো ক্লাসটার রিভিউ শেয়ার করবা। আর যদি কোনো কিছু জানার থাকে যে আপু আমার একাডেমিকে কিভাবে কি করব না করব, আমার পেজ আছে, আমার পেজে মেসেজ দিতে পারো আর ক্লাসের রিভিউ শেয়ার করতে পারো। আর যদি কোনো কোয়েরিজ থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, সেটা কমেন্টে জানাও। ক্লাস কেমন লেগেছে সেটা আমাকে এখন জানাও। ক্লাসটা আপু 1 ঘন্টার বেশি নিতে চাইনি, তো আশা করি আপনাদের ক্লাসটা একটু ইফেক্টিভ হয়েছে। কিছু কিছু প্রশ্নের অ্যান্সার পেয়েছো অলরেডি। তো আমাকে বলো ক্লাস কেমন লেগেছে।